সাথে এই কাজের সমর্থন না করি তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। আমি ভয়ে তার সঙ্গ দিয়েছিলাম, কিন্তু আমার এত দুর্বল হওয়া উচিত হয়নি। তারপর একদিন তোর বাবা আবার বিয়ে করলেন, তো আমি তোর মামার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তারা আমাকেই তাদের বাড়িতে জায়গা দেননি। সবাই বলেছিল একজন পুরুষ তখনই দ্বিতীয়বার বিয়ে করে যখন সে তার প্রথম বউয়ের সাথে খুশি হয় না। তুই তো স্বামীকে খুশি রাখতে পারিসনি, সেই জন্যই সে দ্বিতীয় বিয়ে করেছে। এতে দোস্ত তোর আর তোর বাবা বলতো নতুন বউয়ের সাথে আমি তোমাকেও রাখতে রাজি আছি, কিন্তু আমি তার সাথে থাকতে চাইনি। সারা রাত কাঁদতে থাকলাম যে আমি সেই মা যে নিজের মেয়েকে বিষ খাইয়েছি। এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিলাম না, তো নিষ্পাপ মুখটা প্রতি মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠত। প্রথমে আমি তোর বাবার সাথে থাকতে চাইতাম না, কারণ আমি ধন সম্পদের পিছনে পড়েছিলাম। তোর বাবার এক বন্ধুকে আমি পছন্দ করতাম। ডিভোর্সের পর সে আমাকে বিয়ে করতে চাইল না। আমি বুঝতে পেরেছি যে কোনো পুরুষই ভরসার যোগ্য না। এরপরে চাকরি খুঁজতে খুঁজতে একটা চাকরি পেলাম। এখন আমি বুঝতে পেরেছি যে সারা জীবন আমি কি পাপ করেছি, তোর সাথেও খারাপ করেছি। যদিও তুই আমার সন্তান, আল্লাহ আমাকে সন্তানের সুখ দিয়েছিলেন, কিন্তু সেই সুখ আমি উপভোগ করতে পারিনি। মা আমাকে ক্ষমা করে দে, আমি তাকে আর কষ্ট দিতে পারলাম না, তাই আমাকে ক্ষমা করে দিলাম। মা খুশি হয়ে বললেন, এখন আমি তোকে ছেড়ে কখনো যাবে না। এতদিন কোথায় ছিলি মা? আমি বললাম, যখন তোমরা আমাকে মেরে ফেলে দিয়েছিলে তখন একজন লোক আমাকে তার বাড়িতে নিয়ে চিকিৎসা করিয়ে তারপর আমাকে বিয়ে করে। কিন্তু পরে জানতে পেরেছি যে সে ভালো লোক নয়। সেখানে কাজের মেয়ে আমাকে বলেছে যে সে এর আগে অনেক বিয়ে করেছে এবং সে তার স্ত্রীর মতো পুতুল বিছানার নিচে রাখে, এবং কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী মারা যায়। এই সত্যটি জানতে পেরে আমি সেখান থেকে পালিয়ে যাই। কাঁদতে কাঁদতে মাকে সব খুলে বললাম। মা কাঁদতে কাঁদতে বললেন, আমার জন্যই এসব হয়েছে, আমি ভালো মা নাই, তাই তোকে এত কষ্ট পেতে হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমি বললাম, মা এটা তোমার কোনো দোষ নেই। তখন মা বলেন, সমস্ত দোষ আমার। ওই ঠিক মতো যত্ন নেয়নি, শুধু তোকে মেরেছি, ঠিক মতো খেতেও দেয়নি। তুই ভয়ে কাঁদতে, কিন্তু আমার দয়া হয়নি। কিন্তু এখন আমি তোকে কোনো অভিযোগ করার সুযোগ দেবেন না। নিজেকে একজন ভালো মা হিসেবে প্রমাণ করব। আমি মায়ের সাথে থাকতে শুরু করলাম। আমার মা এই বয়সেও খুব সুন্দরী ছিলেন। কোনো দিক দিয়ে একজন বিবাহিত মেয়ের মা মনে হতো না যে কেউ ধোঁকা খেতে পারেন। তার বয়স এবং চালচলনে তাকে আমার দিদি মনে হতো। এখনও অনেক পুরুষ তার প্রতি আকৃষ্ট হন। মা আমাকে বলেছিলেন যে তিনি যে কোম্পানিতে চাকরি করেন সে কোম্পানির তরফ থেকে গাড়িতে তাকে গিয়েছে। তিনি ভালো পোস্টে কাজ করেন। তিনি আমাকে বলেছেন যে শীঘ্রই আমার স্বামীর কাছ থেকে আমাকে তালাক পাইয়ে দেবেন। আরও বলেছেন, তো চিন্তা করার দরকার নেই, এখন তো একা না, তোর সাথে তোর মা ও আছে। আমি খুশি হয়েছি যে আমি একা না। কোথাও না কোথাও সমীর ছেড়ে যাওয়ার দুঃখ আমার মনে অবশ্যই ছিল। সমীর স্মৃতি আমাকে কষ্ট দিত, কিন্তু যখন থেকে তার আসল রূপ জানতে পেরেছি আমি মনে মনে ভয় পেতাম যে সে আমার সাথে কি করত। মা অফিস থেকে ফিরে আমার সাথে অনেক গল্প বলতেন। আমাকে বলতেন যে আমার সমস্ত পুরনো বন্ধুদের ছেড়ে দিয়েছি, তারা সবাই আমাকে অপমান করত, তারাই আমার মন বিষে ভরিয়ে দিয়েছিল। আমি তাকে বলেছিলাম যে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। মা আমার সামনে ডিভোর্স পেপার রেখে বললেন, আমি সব কাগজপত্র তৈরি করে নিয়েছি, তুই সই করে দিয়ে। জানি না কেন ডিভোর্সের কাগজপত্র দেখে আমার বুকের ধুকপুক বেড়ে গিয়েছিল। আমি মায়ের কাছ থেকে কাগজপত্র নিয়ে বললাম, ভেবে চিন্তে সই করে দেব। আমি প্রতিদিন ডিভোর্সের পর দেখি, কিন্তু সই করার শক্তি পাই না। মা আমাকে প্রতিদিন ডিভোর্স পেপারে সই করতে বলেন যাতে সময় পেপারে সই করতে পারে। 1 মাস হয়ে গেছে আমি এখানে আছি। একদিন রাতে জল তেষ্টায় জেগে উঠলাম। যদিও আমার ঘরে জল ডাকতেন, কিন্তু আজ হয়তো তিনি ভুলে গেছেন। আমি হুইল চেয়ারে বসে রান্না ঘরে যাওয়ার সময় মায়ের ঘর থেকে কথা বলার শব্দ পেলাম। আমি অবাক হয়ে ভাবলাম, দেখি তো রাতে এই সময় তিনি কার সাথে কথা বলছেন। মা তো বলেছিলেন তিনি সবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছেন। আমি মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম একজন পুরুষের গলা। ওই লোকটা বলেছিলেন, তোমার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দেওয়া উচিত, না হলে তোমাকে চাকরি থেকে তাড়িয়ে দেব।
হয়তো তিনি আমার মায়ের বস, কিন্তু তিনি এত রাতে আমার মায়ের রুমে কেন? তিনি আবার বলতে লাগলেন, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে তোমাকে আমার কাজ করতেই হবে। তোমার কাছ থেকে যদি গাড়ি বাড়ি ফিরিয়ে নিই তাহলে তুমি আবার পথে বসবে। তুমি এখনো তোমার মেয়েকে নিয়ে ডিভোর্স দিতে পারোনি। আমি এত কিছু করছি, কাজের মেয়েকে টাকা খাইয়ে তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি, পুতুল বানিয়ে বিছানার নিচে রেখেছি, আর তুমি এখনো ডিভোর্স পেপারে সই করাতে পারেনি। এই প্রতিবন্ধী মেয়ে যেন আমার ছেলের জীবনে না থাকে। আমি অবাক হলাম যে এরা তো আমারই কথা বলছে। নিশ্চয়ই লোকটা আমার স্বামী রাজীবের বাবা। আমার মা বললেন, তুমি যা বলবে তাই হবে, তুমি অভিযোগ করার সুযোগ পাবে না। আমি মেয়ে মনে জায়গা করে নিয়েছি, আর ওর মনে জায়গা করতে এতটা সময় লেগেছে। ও খুব সরল, আমি ওকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেব। এখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। কাজের মেয়ের উপর আমার রাগ হচ্ছিল। আমি আমার স্বামীকে অবিশ্বাস করেছি যে আমাকে এত ভালোবাসে, আমি তাকে এত সহজে ছেড়ে চলে এসেছি। যে মা তার নিজের মেয়েকে বিষ খাওয়াতে পারে সে হঠাৎ এত ভালো কিভাবে হতে পারে? এটা একটা পরিকল্পিত চক্রান্ত, চাকরানি ও এতে জড়িত, আর সে নিজেই পুতুল আমার বিছানার নিচে রেখে এই গল্পটি তৈরি করেছিল। আমার নিজের ভুলের জন্য অনুশোচনা হচ্ছিল। আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি চুপচাপ গিয়ে আবার শুয়ে পড়লাম। আমি মাকে বুঝতে দেয়নি যে আমি তাদের সত্যটা জেনে গেছি। পরের দিন বা অফিসে বেরিয়ে গেলে তার কাজের মেয়েটি আমার কাছে আসে। সে সবসময় আমার সাথে থাকত। আগে জানতাম না যে সে আমার উপর নজর রাখে, কিন্তু যখন মায়ের সত্যিটা জানতে পারি তখন আমি এটাও জানতে পারি। আমি তাকে আমাকে সাহায্য করতে বললাম। তুমি যতটা চাও আমি তোমাকে দেব। তুমি আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো। আমার মা একদমই ভালো না, সে একটা নিষ্ঠুর মানুষ। শুধু আমার সামনে ভালো হওয়ার ভান করে। সে আমাকে ডিভোর্স দেওয়াতে চায়, আমার সংসার নষ্ট করতে চায়। আমার সংসার নষ্ট করার পরে একজন বড়লোককে বিয়ে করে আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তোমাকে এই পুণ্যের ফল অবশ্যই দেবেন। কাজের মেয়েটি সম্ভবত আমার প্রতি করুণা হয়েছিল এবং তার টাকারও প্রয়োজন ছিল, সে তাই রাজি হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার হাতে পড়াশোনার ছুরিটা তাকে দিয়ে বললাম, এর পরেও তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দিব, শুধু আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো। সে খুশি হয়ে আমাকে অটোতে বসিয়ে সোজা রাজীবের কাছে নিয়ে এলো। রাজীব আমার দুঃখে অর্ধেক হয়ে গিয়েছিল। আমাকে থেকে অবাক হয়ে বলল, তুমি না বলে কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কোথায় না খুঁজেছি? আমার কোনো অপরাধে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি বললাম, আমাকে ক্ষমা করে দাও। তোমার কাজের মেয়ে আমাকে বলেছিল যে তুমি মেয়েদেরকে ইউজ করো, তারপর তাদের মেরে ফেলল। সে আমাকে আমার মতো দেখতে পুতুল দেখিয়েছিল, যা সে আমার বিছানার নিচে রেখেছিল। আমি রাজীবকে পুরো ঘটনা বলি। যখন কাজের মেয়েটিকে খুঁজলাম তাকে বাড়িতে কোথাও পাওয়া গেল না। রাজীব কিছুই জানত না। আমি যখন এখান থেকে চলে গেছিলাম তখনই কাজের মেয়েটি রাজীবকে বলেছিল যে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গিয়েছি, আর কোনোদিনও ফিরে আসব না। আমি বললাম যে আমাকে ক্ষমা করে দাও। আমি ভয় পেয়েছিলাম। আমি তোমাকে বিশ্বাস না করে একজন বাজে লোককে বিশ্বাস করেছি। যে মেয়েটির বাবা মা তাকে ফেলে দিয়েছে, নিজের উদ্দেশ্যকে দূরে সরিয়ে দিয়েছে, সে এমনই হয়, কাউকে বিশ্বাস করতে পারে না। আমি আরও বললাম, আমার মা আর তোমার বাবা একসাথে মিলে আমাদের আলাদা করার চক্রান্ত করেছেন। তোমার বাবা আমার মতো প্রতিবন্ধী মেয়েকে তার পুত্রবধূ হিসেবে মেনে নিতে চান না। তিনি এমন পুত্রবধূ চান যে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারবে। আমার মাকেও বিয়ে করতে চায়, তবে এই শর্তে যে প্রথমে সে আমাদের ডিভোর্স দেওয়া হবে। পুরো সত্যিটা জেনে রাজীব অবাক হয়ে বলল, আমি আমার বাবাকে প্রথম থেকেই পছন্দ করি না, তাই আমি তার থেকে দূরে থাকি। তার বাজে চরিত্র দেখে কষ্ট পায়। সে প্রতিটি সুন্দরী মেয়েকে বিয়ের স্বপ্ন দেখায় এবং অর্থের প্রভাবে তার সাথে নষ্টামি করে। যখন তার উদ্দেশ্য পূরণ হয় তখন সে সেই মহিলাকে ছেড়ে দেয়। রাজীবের কথার অর্থ আমি বুঝে গেছি, সে আমার মাকে তার নিজের কাজে ব্যবহার করছে আর তাকে বিয়ে করবে না। রাজীব বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কাজের মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দেব। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে। সে আমাকে খুব ভালোবাসত। টাকার লোভে যারা সংসার ধ্বংস করে
তাদের কখনো বিশ্বাস করবে না। আমার মা ও সব জানতে পেরে এখানে এসেছেন, তার ভয় ছিল যে আমি যদি রাজীবের সাথে থাকতে শুরু করি তবে তার হাতে আসা সম্পদ তার হাত থেকে বেরিয়ে যাবে। আসলে তিনি কাউকে ভালোবাসেন না। মা আমাকে বলেন, আমার সাথে চল মা, আমি তো চিকিৎসা করাবো। এই লোকটি ভালো মানুষ না, এ তো কে মেরে ফেলবে, আমি তো এর কাছ থেকে ডিভোর্স পাইয়ে দেব। আমি মাকে বললাম, আমি তোমার আসল রূপ দেখে নিয়েছি, এখন আমি আমার স্বামীর সাথে থাকব। আমার বোঝা উচিত ছিল তুমি বিশ্বাসের যোগ্যই নও। তিনি বললেন, তুই এসব কি বলছিস? তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। তখন আমি বললাম যে সেদিন তাতে তোমরা যা যা বলেছিলেন আমি সব শুনে নিয়েছি। এখন যদি তুমি আমার উপর জোর করার চেষ্টা করো, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। পুলিশের নাম শোনার সাথে সাথে মা ভয় পেয়ে গেল। আমি বললাম, তুমি ক্ষমার অযোগ্য না। তারপর আমি মায়ের প্রতি কোনো মমতা না দেখিয়ে আমাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অপরাধে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়েছে। আমি কাজ করতাম না, কিন্তু আমি জানতাম যে তিনি জীবনে কখনো আমাকে শান্তিতে থাকতে দেবেন না। কিন্তু উপরওয়ালাকে ধন্যবাদ যে সবকিছু ঠিক হয়ে গেছে। সবাই আমাকে বলেছে যে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তোমাকে কোথাও পাইনি। আমি আশা করি তুমি আমাকে বিশ্বাস করেছ। তোমার মা এবং আমার বাবা দুজনেই খারাপ লোক। আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছি যে আমি তাকে বিশ্বাস করিনি। এখন আমরা দুজনেই সুখে জীবন কাটাচ্ছি। আমার স্বামীর সাথে আমার চিকিৎসার জন্য আমি বিদেশে এসেছি। ডাক্তার আমাকে বলেছেন যে অপারেশন পরে আমি হাঁটতে পারব। অপারেশনের পর আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি এবং নিজের পায়ে হাঁটতে